নমস্কার, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরো কিছু অস্বাভাবিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, প্রথমেই তোমাদের সবাইকে জানাই উল্টো রথের শুভেচ্ছা। সবাই মিলে মেলায় যাবে, ঘুরবে, খাবে দাবে, রথের রশিতে টান দেবে। তবে সাবধান, আজকের এই ঘটনার মতো এমন কিছু যেন না ঘটে। কারণ আমরা প্রত্যেকেই নানান কারণে বাড়ি বাইরে বের হই, এটা সত্যি। কিন্তু আমরা জানি না যে পথে ঘাটে কোনো বিপদ অপেক্ষা করে আছে কিনা। কারণ সবকিছু তার চোখে দেখা যায় না। যা দেখি তাও যে সবসময় সত্যি তা নাও হতে পারে। তার ফলে ঘটতে পারে বিপদ, আক্রান্ত হতে পারে পরিবার পরিজন। এত কথা বলছি এই কারণেই যে সীমাদি ওনার পাঠানো এই ঘটনায় এটাই বোঝাতে চেয়েছেন। তাই অসংখ্য ধন্যবাদ তোমাকে দিদি ঘটনাটি শেয়ার করার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, তোমরা যদি এই ধরনের ঘটনা আরো শুনতে বা জানতে চাও তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। কারণ প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার রাতে এই ধরনের অলৌকিক, ভৌতিক ও দৈবিক ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। এবারে তাহলে শুরু হচ্ছে সীমাদির পাঠানো আজকের ঘটনা। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো ভাই, আমি আসানসোল থেকে সীমা ব্যানার্জি। আজ তোমাকে আবার একটা ঘটনা বলতে এলাম। আমি তখন জিটিএ ট্রেনিং নিচ্ছিলাম। তখন আমাদের যিনি ট্রেনার ছিলেন তিনি এটা আমাদের বলেছিলেন। কথায় কথায় একদিন ম্যাম আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আমরা ভূত, প্রেত, জিন, পরি এসব নেগেটিভ এনার্জি বিশ্বাস করি কিনা। ম্যামের মুখে এসব শুনে আমরা তো বেশ অবাক হয়েছিলাম। আমরা সংশয় প্রকাশ করেছিলাম। ম্যাম তখন বলেছিলেন, হয় হয়, তোদের মতো আমিও আগে বিশ্বাস করতাম না, কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যেই একবার একটা এমন ঘটনা ঘটলো, তারপর আমার ধারণাই বদলে গেছে। প্রথমে আমিও অনেক বৈজ্ঞানিক যুক্তি খোঁজার চেষ্টা করেছি, কিন্তু বুঝলাম যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি। কিছু না কিছু আছে এই দুনিয়ায় যা আমাদের বোধ, বুদ্ধি, চিন্তা শক্তির অতীত। ম্যামের মুখে এই ধরনের কথা শুনে আমাদের তো কৌতূহল কয়েক গুণ বেড়ে গেল। কি হয়েছিল জানার জন্য জোরাজুরি করলাম ম্যামকে। ম্যাম বলেছিলেন ম্যামের বৌদির সঙ্গে একবার একটা ঘটনা ঘটেছিল। রিক্সা করে ম্যামের বৌদি কোথাও থেকে একবার ফিরছিলেন। হঠাৎই এক জায়গায় আসতেই ওনার নাকে একটা বিশ্রী দুর্গন্ধ লাগলো। আশেপাশে বোধহয় ডাস্টবিন বা ময়লা ফেলার কোনো জায়গা ছিল। তো তিনি রিক্সা থেকে আনমনে তখন এক জায়গায় থুতু ফেললেন। উনি খেয়াল করেননি যে যেখানে উনি থুতু ফেলেছিলেন সেখানে একটা শালিক পাখি বসেছিল। থুতুর ছিটেটা ওই পাখিটার গায়ে গিয়ে পড়ে, আর তাতেই যা সর্বনাশ হওয়ার হয়ে যায়। কারণ সেটা ছিল একটা জিন, খারাপ জিন। জিনেদের স্বভাবই এটা। এরা অনেক সময় নাকি এরকম পশু পাখির রূপ ধারণ করে থাকে। কেউ কোনো দুর্ব্যবহার করলে, অনিষ্ট করলে তাদের কপালে চরম দুঃখ নেমে আসে। এনার ক্ষেত্রেও হয়েছিল সেই রকমই। তবে এই অন্যায়ের খেসারত ওনার একাকে নয়, দিতে হয়েছিল গোটা পরিবারকে। প্রথমে অবশ্য কেউ কিছু বুঝতে পারেনি। নর্মালি উনি বাড়িতে আসেন, স্বাভাবিকভাবেই থাকেন। এখানে আরো একটা কথা বলে রাখি, ম্যামেরা ছিলেন মুসলিম। ওনার বৌদির বর মানে ওনার দাদা আবার ছিলেন খুবই ভীতু একজন মানুষ। ওনার 2 মেয়ে।
মানুষটা এতটাই ভীতু ছিলেন যে রাতে ওয়াশরুমে গেলে বৌদিকে সঙ্গে যেতে হতো। তো সেই দিন রাতে দাদা ওয়াশরুমে যাবে বলে বউকে ডেকে তুললেন। তারপর দাদা ওয়াশরুমে গেলেন, বৌদি তখন বাইরে দাঁড়িয়ে। তারপর যখন তিনি ওয়াশরুম থেকে বেরোলেন, বেরোতে গিয়েই উনি এক ঝলকে এমন একটা জিনিস দেখলেন যাতে ওনার সারাটা শরীরে শিহরণ খেলে গেল। ওনার বউ বাথরুমের দিক করে দাঁড়িয়েছিলেন, কিন্তু ওনার মাথাটা পুরো 180 ডিগ্রি উল্টো দিকে ঘোরানো। দাদার আওয়াজ পেতেই সটান আবার সামনের দিকে ঘুরে গেল মাথাটা। এই দেখে তো দাদা চরম ভয় পেয়ে গেলেন। কোনো জ্যান্ত মানুষ কি পারে 180 ডিগ্রি মাথা ঘোরাতে? কি করে সম্ভব এটা? ওনার কিছু একটা সন্দেহ হয়, ভীষণ ভয় পেয়ে যান। তবুও ভীতু মানুষ হলেও উনি ছিলেন বুদ্ধিমান, তাই তখনই উনি হৈ হৈ করলেন না, কারণ এতে করে কোনো কিছু তো প্রমাণ হবে না। এও ভাবেন যে হয়তো ঘুম চোখে ভুল দেখতে পারেন, তাই আরো নিশ্চিত হওয়ার জন্য উনি নজর রাখতে লাগলেন বউয়ের ওপরে। দুজনে এরপর আবার রুমে এলেন, একটা কম্বল গায়ে দিয়ে দাদা আবার শুয়ে পড়লেন। বৌদি কিন্তু কম্বল নিল না, এমনি শুয়ে আছে। তবে দাদা কিন্তু আর ঘুমোতে পারলেন না, চুপি চুপি শুয়ে শুয়ে বউয়ের উপরে নজর রাখতে লাগলেন। খানিকক্ষণ পর আবার তিনি লক্ষ্য করলেন ওনার স্ত্রী বিছানা থেকে নেমে ঘরের মধ্যেই হাঁটা চলা করছে। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, ঘরের মধ্যেই পায়চারি করছে। তারপর বোধ হয় একটু জল তেষ্টা পেয়েছিল, তাই ঘরের এক কোনায় রাখা মাটির জলের জালাটার দিকে এরপর এগিয়ে গেল। তারপর অত বড় জালাটা 2 হাতে তুলে ঠকঠক করে জল খেতে লাগলো। পুরো জালাটা খালি হয়ে গেল। তারপর সেটা আবার জায়গা মতো নামিয়ে রেখে দিল। তারপর আবার এগিয়ে গেল ওনার মেয়েদের খাটের দিকে। ওনাদের স্বামী স্ত্রীর এবং বাচ্চাদের খাট আলাদা আলাদা, ঘর একই। তো বড় মেয়ের কাছে গিয়ে প্রথমে ওর মুখের কাছে মুখ এনে কি যেন শুঁকতে লাগলো। ওর সারাটা শরীর শুকছে সে। আস্তে আস্তে ওর কোমরের কাছে এসেই এরপর থেমে গেল সে। কিসের যেন একটা গন্ধ শুকছে। আসলে বড় মেয়েটার তখন পিরিয়ডস চলছিল, সেই রক্তের আষ্টে গন্ধটাই শুকছিল সে। ম্যামের দাদা শুয়ে শুয়ে কম্বলের ফাঁক দিয়ে সবটাই লক্ষ্য করছিলেন আর ভয়ে ঠকঠক করে কাঁপছিলেন। গভীর রাতে কেউ এইরকম আচরণ করলে ভয় তো লাগারই কথা। তখন তিনি সুরা দোয়া যেটুকু যা পারেন মনে মনে পড়তে লাগলেন, কারণ ততক্ষণে তিনি এটা বুঝতে পেরে গিয়েছিলেন যে কোনো স্বাভাবিক ব্যাপার নয় এটা। তো এরপরেও টুকটাক আরো অনেক কিছু লক্ষ্য করেছিলেন তিনি। তারপর আস্তে আস্তে ভোর হলো, ভোরের আজান শোনা গেল। তারপরই একটা ধোঁয়ার মতো কি জিনিস ওটা শরীর থেকে বেরিয়ে গেল। তারপরে বউটা আবার নর্মাল হয়ে গেল, আবার এসে শুয়ে পড়ল বিছানায়। তবে রাতের বেলায় এই যে এত কাণ্ড ঘটেছে, সকালে দাদা বৌদিকে কিছুই জানালো না। কিন্তু খেয়াল করতে লাগলো বৌদির মধ্যে অনেক রকম পরিবর্তন এসেছে। বৌদি আগে যে খাবার খেত তার চেয়ে পরিমাণে এখন অনেকটাই বেশি খায়। প্রায় 5 জন মানুষের খাবার ও একা খায়। এছাড়াও রাগ বলে যে পৃথিবীতে কোনো বস্তু হয় বৌদি যেন সেটা জানতো না আগে, কিন্তু এখন
পানের থেকে চুন খসলেই বৌদি যেন অগ্নিমূর্তি ধারণ করে। আর শুধু তাই নয়, অকথ্য ভাষায় গালিগালাজও করে। যার মুখ থেকে কখনো কোনো বাজে শব্দ কেউ শোনেনি, তার মুখের ভাষা এখন এমন। এইসব নানান ব্যাপার লক্ষ্য করছিলেন দাদা। যত দেখছিলেন ততই অবাক হচ্ছিলেন। রাতারাতি মানুষটাই যেন পুরো বদলে গিয়েছে। তো এরপর একদিন আরো একটা ঘটনা হয়। ব্যাপারটা সবার সামনে নিয়ে আসার জন্য দাদা একটা বুদ্ধি করেন। সেদিন রাতের বেলায় দাদা কয়েকজনকে বাড়িতে এনেছিলেন, তাদেরকে বসিয়ে খাওয়ালেন। রান্না করা ভাত তরকারি যা যা ছিল সবই প্রায় শেষ। বৌদি খেতে বসে তো কিছুই পেল না, ফলে রেগে আগুন হয়ে উঠল। সেই অমানসিক রূপটা ওনার ভেতর থেকে বেরিয়ে এলো তখন। গালিগালাজ, হুঙ্কার, এটা ছুঁড়ে ফেলে ওটা ভাঙচুর করে, পারলে যেন দাদাকে চিবিয়ে খায়। বৌদির এহেন আচরণ দেখে সবাই তো তখন অবাক। ক্ষুধার্ত সিংহের মতো আচরণ করছে বৌদি। বাড়িতে তখন যারা যারা ছিল প্রায় 7-8 জন লোক, কেউই তাকে সামাল দিতে পারছে না। তাকে তখন ধরে রাখাই দায়। তো দাদা যেটা সবাইকে বোঝাতে চেয়েছিলেন, সবাই তো বুঝতে পেরে গেল যে কিছু একটা ধরেছে বৌদিকে। কিন্তু এই রাতে কোথায় কার কাছে নিয়ে যাবে তাকে? সকাল না হওয়া অবধি কোনো উপায় নেই। তাই সকাল হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করতে লাগলো। তাই বৌদিকে তখন ওনাদের ঘরের মধ্যে আটকে রাখা হলো। কেউ ওই ঘরে রাতের বেলা রইল না। সেদিন রাতে দাদা ওনার মা বাবার সঙ্গে শুয়েছিল, আর বাচ্চা দুটোকে ওদের পিসির ঘরে মানে ম্যামের ঘরে শোয়ানো হলো। কিন্তু মাঝরাতের দিকে আবার একটা ভয়ঙ্কর ঘটনা হয়। রাত তখন কটা ম্যাম বলতে পারেননি, কিন্তু হঠাৎই একটা শব্দে ম্যামের ঘুম ভেঙে যায়। কিসের যেন একটা শব্দ শুনতে পান উনি। তিনি তখন দরজা খুলে বাইরে বের হন। ওই শব্দ অনুসরণ করে উনি এগিয়ে যান। দেখেন শব্দটা আসছে রান্নাঘর থেকে। উনি ভেবেছিলেন যে রান্নাঘরে বিড়াল ফেরাল কিছু ঢুকেছে বোধ হয়। কিন্তু রান্নাঘরে গিয়ে ম্যাম যে জিনিসটা দেখল, তাতে ওনার সারাটা গা কাটা দিয়ে উঠল। রান্নাঘরের ময়লা ফেলার বালতিটা থেকে বউটা ময়লা তুলে তুলে খাচ্ছে। সারাটা রান্নাঘর নোংরা আবর্জনায় ভর্তি। ম্যামের যেমন ভয় লাগলো ওই দেখে, তেমনি আবার গাটাও ঘিন ঘিন করে উঠল। ম্যাম তখন আওয়াজ দিলেন, বৌদি। আওয়াজ পেতেই বউটা ওই নোংরার বালতি ফেলে উঠে দিল দৌড়, গিয়ে সোজা ম্যামের ঘরে। ম্যামও ওনার পেছনে পেছনে এগিয়ে গেল। গিয়ে যে দৃশ্য দেখল, তার চেয়ে ভয়ঙ্কর দৃশ্য বোধহয় আর কিছু হয় না। দাদা ছোট মেয়ে তখন বছর 3-এর। মেয়েটার পা দুটো ধরে মাঝখান থেকে চিরে ফেলার উপক্রম করছে সে। সেই দেখে ম্যাম তো তখন দৌড়ে যান, ওনাকে বাধা দেন, চিৎকার চেঁচামেচি করেন। ওই চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই উঠে যায়, ছুটে আসে ওই ঘরে। এসে ওই কাণ্ড দেখে তাদেরও তো হাত পা ঠান্ডা হয়ে আসে। অনেক কষ্টে মেয়েটাকে তারপর ওর হাত থেকে উদ্ধার করেন তারা। তারপর বাকিটা রাত ওনাকে ঘরের মধ্যে বেঁধে রাখা হলো। তবুও সবাই জেগে পাহারা দিল, কারণ যে মানুষ বন্ধ ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে, দড়ির বাঁধন তার কাছে কি আর এমন জিনিস। তো পরদিন ভোর হতেই একজন মৌলভী সাহেবকে ডাকা হলো। তিনি এসে তার মতো নানান ক্রিয়াকর্ম করলেন। মহিলাদের এবং বাচ্চাদের সেখানে না থাকার আদেশ দিলেন। চলল ক্রিয়াকর্ম, ঝাড়ফুঁক, সুরা, দোয়া পাঠ।
সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। শেষে অনেক চেষ্টা, অনেক কিছু করার পর বউটার শরীর থেকে জিনটাকে বের করা গেল। সেই রাতে যেমনটা দেখা গিয়েছিল ওই রকমই ধোঁয়ার মতো কিছু একটা জিনিস বউটার শরীর থেকে বেরিয়ে যেতে দেখা গেল। তারপরে বউটা অজ্ঞান হয়ে যায়। মৌলভী সাহেব তখন বলেন, সেদিন দুপুরে উনি যখন ফিরছিলেন তখন এক জায়গায় উনি থুতু ফেলেছিলেন। সেখানে একটা শালিকের রূপ নিয়ে একটা খারাপ জিন বসেছিল, তার গায়ে পড়ে এই থুতুটা। তারপরেই সে বউটাকে কবজা করে, ওর সঙ্গে সঙ্গে এই বাড়িতে চলে আসে, ওর মধ্যেই থাকে। ভালো করেছো তাড়াতাড়ি আমাকে ডেকে, দেরি হলে আর ওকে বাঁচানো যেত না। এরপরে সেই মৌলভী সাহেব বউটিকে একটি তাবিজ দিয়েছিলেন, যেটা ওনাকে পরিয়ে দিতে বলেছিলেন। যতদিন বাঁচবে এটা যেন ওনার হাতেই থাকে। ম্যাম বলেছিলেন সেই তাবিজটা নাকি এখনো বৌদির হাতেই আছে, আর তার ফলে বৌদি এখন ভালোই আছে। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা, অসাধারণ, দুর্দান্ত। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এমন ঘটনা বা এমন অভিজ্ঞতা তোমরাও যদি এখানে শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যে যেভাবে খুশি সেইভাবেই এখানে ঘটনা পাঠাতে পারো। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে অভি স্টুডিও থেকে লিখেছে, চলে এসেছি অমিতদা ভয় পেতে। জবা চক্রবর্তী লিখেছে, হ্যালো অমিতদা, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী। আপনার ফার্স্ট ঘটনাটা এত সুন্দর, নিজের স্ত্রীর মাংস খাচ্ছে, সাংঘাতিক ব্যাপার। দুটো ঘটনাই ভালো হয়েছে, খুব সুন্দর। অজন্তা হরে লিখেছে, আজকের দুটো ঘটনাই অসম্ভব সাংঘাতিক ঘটনা। অমিতা জেঠিমা লিখেছেন, জানি তোমার বলা ঘটনা মানে ইউনিক হবে। স্পিরিচুয়াল থেকে লিখেছে, এত দুর্দান্ত ঘটনা দুটো ভয়ে কাটা দিয়ে উঠল। সত্যি তুমি পারো এত সুন্দর করে বলতে। রুমকি সিনহা লিখেছে, ফার্স্ট ঘটনাটা বেশ ভীতিকর আর সেকেন্ড ঘটনাটা দারুণ। মিঠুন পাল লিখেছে, অমিতদা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গডের কাছে প্রে করি। এছাড়াও কমেন্ট করেছ কৃষ্ণ হালদার, গীতাদি, মায়াদি, মৌসুমী মুখার্জি, দেবাশিস খাটুয়া, পিঙ্কি ঘোড়ই, স্বপ্না বাজাল, লাবণী পাল, টিএন তিরুম, মনীষা কাকিমা, বিশ্বজিৎ, এমডি মঞ্জু সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।